ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেয়া ক্রয় সীমায় জ্বালানি তেল বিক্রি চাহিদার বিপরীতে মিলছে কম। ঈদ ঘিরে রঙের আঁচড়ে নতুন হয়ে উঠছে পুরনো বাস। রাজশাহীর ওয়ার্কশপে শ্রমিকদের ব্যস্ততা, যাত্রীচাপ সামলাতে সমন্বিত পরিকল্পনা। জমি অধিগ্রহণ জটিলতায় স্থবির শেরপুর ময়মনসিংহ বাইপাস সড়কের নির্মাণ কাজ। শেরপুর অংশে 18 কিলোমিটারের কাজ শেষ, দ্রুতই সংকট নিরসনের দাবি। এবং নওগাঁয় গাছে গাছে আমের মুকুল, গুটি রক্ষায় নানা পরামর্শ কৃষি বিভাগের। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি শরীফ রওশন। সরকারের বেঁধে দেয়া ক্রয় সীমায় সারা দেশেই চলছে জ্বালানি তেল বিক্রি। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে ফিলিং স্টেশনের সামনে বাড়ছে যানবাহনের সারি। তবে চাহিদার বিপরীতে কম মিলছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম, রাজশাহী থেকে মারুফ হাসান এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। তবে শুরুতেই চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। মাহফুজ, জানাবেন যে বেঁধে দেওয়া যে পরিমাণ, সেই পরিমাণ ক্রেতাদের চাহিদা মিটছে কিনা? রোশন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে ভয়াবহতা, তার প্রভাব কিন্তু দেশের জ্বালানি তেলের বাজারে এসে পড়েছে। আমরা গত 3 দিন ধরে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। চট্টগ্রামের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তেল ফুরিয়ে যাবে এমন আশঙ্কা থেকেই মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। যারা প্রতিদিন 2 থেকে 5 লিটার তেল সংগ্রহ করেন তারা কিন্তু গত 2-3 দিনে আমরা দেখতে পাচ্ছি চাহিদার 2 থেকে 3 গুণ বেশি তেল সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের গনি বেকারির মোড়ে যে পেট্রোল পাম্প, এখানে কিন্তু সেহরির পর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের জন্য গ্রাহকরা অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করছেন। যদিও সকাল 8টা থেকে তেল দেওয়ার কার্যক্রম শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি সরকার যে নির্ধারিত পরিমাণ বেঁধে দিয়েছেন সেই পরিমাণ অনুযায়ীও এখানে তেল দেওয়ার তারা চেষ্টা করছেন। তবে টাকার অঙ্ক মিলাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে যেখানে 2 লিটার তেল অর্থাৎ অকটেন নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা টাকার অঙ্কে 500 টাকা তেল দিচ্ছেন। আবার যেখানে 10 লিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1500 টাকার মূল্যের তেল দেওয়া হচ্ছে। এরকম অর্থাৎ টাকার অঙ্কে তারা এখানে তেল বিক্রয় করছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আর যারা এখানে গ্রাহক হয়ে আসছেন তারা বলছেন যে পত্রপত্রিকা, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন যে তেলের এক ধরনের সংকট তৈরি হতে পারে, যেহেতু মধ্যপ্রাচ্য হয়ে তেল সরবরাহ হয়ে থাকে বাংলাদেশে। সেই জায়গাতে একটা আতঙ্ক থেকে মূলত তারা তেল সংগ্রহ করছেন। তবে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না এমন অভিযোগ কিন্তু আমাদেরকে এখানে করছেন। আবার কেউ কেউ একবার তেল নেওয়ার পরে আবার পিছনে ঘুরে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুনরায় তেল নিচ্ছেন, সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের জ্বালানি তেল সরবরাহ ক্রয় বিক্রির সবশেষ তথ্য। এবার আমরা কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। মাসুদ, আপনি জানাবেন যে ফিলিং স্টেশনের সামনে ভিড় কেমন দেখছেন, গাড়ি যানবাহনের সারি কেমন দেখছেন, আর যে পরিমাণ দেয়া হচ্ছে সেখানে সন্তুষ্ট কিনা ক্রেতারা? রোশন, গতকালকের তুলনায় আজকে ফিলিং স্টেশনগুলোতে যে তেল সংগ্রহের জন্য যে গাড়িগুলো আইসে দাঁড়ান বা সারিবদ্ধ হয়ে দাঁড়ান সেটার সংখ্যা কিন্তু একটু কমেছে। তবে তেল সংকট বেড়েছে। আমরা দেখেছি, আমি রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি তেলের পাম্পে, জ্বালানি তেলের পাম্পে। এখানে গুড লাক ফিলিং স্টেশন নামে যে পাম্পটিতে রয়েছি, এখানকার কর্তৃপক্ষ বলছেন যে তার এই কালকে
বিকেলের পর থেকে তার অকটেন এবং পেট্রোল পুরোটাই তার শেষ হয়ে গেছে এবং তিনি এখন শুধু একমাত্র ডিজেলটা বিক্রি করতে পারছেন। তবে সেটা বিকেল নাগাদের মধ্যে কিন্তু তিনি তার এই যে তেল শেষ হয়ে যাবে, এরপর তিনি কিন্তু একেবারেই তেল শূন্য হয়ে পড়বেন। ঠিক একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশিরভাগ যে ফিলিং স্টেশনগুলোতে। আমরা বেশ কয়েকটি জায়গাতে খোঁজ নিয়েছি, তারা বলছেন যে কালকে অতিরিক্ত হারে যার 2 লিটার প্রয়োজন তিনি 5 লিটার তেল সংগ্রহ করেছেন। এইসব কারণে মূলত হচ্ছে যে তেল গতকালকে শেষ হয়ে পড়েছে। আবার কিছু জায়গাতে আমরা দেখেছি যে একেবারে তেল শূন্য, তারা গাড়ি যে চালকরা গাড়ি নিয়ে প্রবেশ করবেন তখনই তারা না করে দিচ্ছেন যে তেল শেষ। আবার কিছু জায়গাতে আমরা দেখেছি যে অকটেন পেট্রোল রয়েছে, শেষ হয়ে গিয়েছে, তেল শূন্য রয়েছে, তবে ডিজেলটা বিক্রি করছেন। তো এই বিষয়ে আমরা গাড়ি চালকদের সাথে কথা বলেছি যারা দূরপাল্লার পরিবহন চালাচ্ছেন বা পণ্যবাহী পরিবহন চালাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেশ কিছু তেলের পাম্প তারা ঘুরে মূলত এসে তাও সরকারের যে বেঁধে দেওয়া যে কোটা, সে কোটা তারা পূরণ করতে পারছেন না। কারণ তা যদি যেখানে প্রায় 100 লিটার প্রয়োজন সেখানে তিনি পাচ্ছেন 20 লিটার 30 লিটার, যার কারণে তিনি বেশ কয়েকটি পাম্প ঘুরে তার সে কোটা তিনি পূরণ করতে হচ্ছে। কারণ তার প্রয়োজন চট্টগ্রাম থেকে একটা গাড়ি ছেড়ে গেলে তিনি ঢাকায় যাওয়ার পথে যে পরিমাণ তেল তার প্রয়োজন সেতরে পরিমাণ তিনি তেল পাচ্ছেন, যার কারণে ভোগান্তিতে রয়েছেন চালকরা। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলি, তারা বলছেন যে গুজব যারা ছড়াচ্ছেন বা সংকট তৈরি করছেন, কৃত্রিম সংকট তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে তারা খুব দ্রুতই অভিযানে নামবেন এবং যাতে করে মানুষ এবং সাধারণ যাত্রী এবং চালকরা যেন ভোগান্তিতে না পড়তে পারেন। গতকাল থেকে আসলে মূলত মধ্যপ্রাচ্যের যে তেল যুদ্ধের পরে তেলের যে ঘাটতি তৈরি হতে পারে, এই ধরনের একটা গুজবের কারণে মূলত কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লার শহরের ভিতরে যে পাম্পগুলো রয়েছে জ্বালানি তেলের, সেগুলোতেই আমরা দেখেছি যে মোটরসাইকেল চালকদের এক ধরনের ভিড় ছিল, তারা হুমড়ি খেয়ে পড়েছেন। যেখানে তাদের 2 লিটার প্রয়োজন ছিল তারা অতিরিক্ত নিয়েছে, যার কারণে ইতিমধ্যেই তেল শূন্য হয়ে পড়েছে কুমিল্লা নগরীর যে ভিতরের পাম্পগুলো রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাম্পগুলোতে অধিকাংশ পাম্পে কিন্তু শেষ, তবে ডিজেলটা মোটামুটি কিছুটা সরবরাহ করছে চালকদেরকে। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। দর্শক, এবার আমরা একটু রাজশাহীতে যেতে চাই। মারুফ, আপনি যেখানে আছেন সেখানে যে ফিলিং স্টেশনে আছেন সেখানে মজুদ কেমন দেখছেন তেলের, আর যানবাহনের সারি আপনার চোখে কেমন পড়েছে? রওশন, রাজশাহীতে আমরা দেখতে পেয়েছি যে তেলের যে মজুদ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বেশ কয়েকটি তেল পাম্প ইতিমধ্যে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ সেগুলোতে যে পরিমাণ রিজার্ভ ছিল সেই পরিমাণ রিজার্ভ কিন্তু ইতিমধ্যে ফুরিয়ে গেছে, যার কারণে তারা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন আমরা আসি নগরীর ঠিক যেখানে কুমারপাড়ার পাশেই, এখানে যে তেলের পাম্পটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু দীর্ঘ সারি এখানে দেখতে পাচ্ছি, লাইন ধরে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল আরোহী যারা আছেন তারা কিন্তু তাদের যে তেলের দরকার সেটি কিন্তু নেওয়ার জন্য মূলত এসেছেন। সরকার নির্ধারিত মোটরসাইকেল যানগুলো তারা কিন্তু নিতে পারবে 2 লিটার এবং প্রাইভেট কারগুলোতে আমরা জানি যে 10 লিটারের অধিক তেল কিন্তু তারা নিতে পারবে না। সেই অনুযায়ী কিন্তু তারা তেল সংগ্রহ করছেন এবং যার কারণে দীর্ঘ সারি ধরে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হচ্ছেন। পাশাপাশি অন্য জায়গার চিত্র আমরা দেখতে পেয়েছি যে সেখানে ক্রেতারা তেল নিতে গিয়ে কিন্তু ঘুরে আসছেন এবং এখানে যারা মালিক পক্ষ আছে তারা বলছেন যে তাদের যে মজুদ তেল সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং এখানে যে জায়গাটি গুল গফুর পেট্রোলিয়ামের জায়গাটিতে এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে জ্বালানি তেল, পেট্রোলিয়াম সহ অকটেন এগুলো মজুদ আছে, যার কারণে তারা এখানে যারাই আসছে তাদেরকে দিচ্ছেন, কিন্তু সেটা সরকার নির্ধারিত পরিমাণ বেঁধে দেওয়া যে পরিমাণ রাখা হয়েছে সেই পরিমাণটুকুই দিচ্ছেন। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে ভয়াবহতা তারই প্রভাব খানিকটা জ্বালানি তেলের বাজারে আশঙ্কা করার কারণেই মূলত রাত থেকে একটা গুজব তৈরি হয়েছে যে খুব দ্রুত হয়তো জ্বালানি তেলের যে সংকট সেটি তৈরি হয়ে যাবে। সেই জায়গা থেকে এখানে যারা গ্রাহক আছেন তারা কিন্তু ছুটে আসছেন এবং মজুত করার চেষ্টা করেছেন। গতকাল আমরা দেখেছি যে ঠিক একই দৃশ্য, তারা অনেকেই ট্যাঙ্কি ভর্তি করে কিন্তু তেল রিজার্ভ করেছেন, কেউ আবার আমরা দেখেছি যে আলাদাভাবে কিন্তু জায়গায় মজুত করার জন্য কিন্তু তারা এসেছেন। তবে আজকের চিত্র কিন্তু একদমই ব্যতিক্রম, সেটি হচ্ছে এখানে শুধুমাত্র গাড়ি যারা নিয়ে এসেছেন, মোটরসাইকেল যারা নিয়ে এসেছেন, সরকার নির্ধারিত যে পরিমাণ সেই পরিমাণটুকুই দেয়া হচ্ছে। তবে মালিকপক্ষ জানাচ্ছেন যে রিজার্ভ আছে সেটি মোটামুটি তাদের যে গ্রাহক এখন আছে তাদেরকে দেওয়া সম্ভব হলে বলেও তারা জানাচ্ছেন। রওশন, রাজশাহী থেকে জ্বালানি তেলের সবশেষ এই ছিল আমার কাছে এখন পর্যন্ত।
টাঙ্গাইলে কাউসার আহমেদ আছেন। কাউসার, টাঙ্গাইলে যারা গাড়ি চালক আছেন তাদের ভিড় কেমন দেখছেন, আর ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? রওশন, বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত আমি মহাসড়ক, আঞ্চলিক সড়ক এবং শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেছি। আমি দেখেছি যে প্রত্যেকটা স্টেশনেই যানবাহনের চাপ রয়েছে। মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক, মিনি পিকআপ সহ সব যানবাহনেরই চাপ রয়েছে। এখানে আমি লক্ষ্য করেছি যে টাঙ্গাইল শহরের যে সমস্ত ট্রাক যেগুলো দূরপাল্লায় যায় না, সেগুলোও কিন্তু এই জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল, তারা সংরক্ষণে রাখছেন। একটি প্রচলিত কথা আছে যে হুজুগে বাঙালি, সেই হুজুগে বাঙালির মতোই ব্যবহার হচ্ছে এই যানবাহনের চালকরা, তাই করছেন। আমি বিভিন্ন স্টেশন ঘুরে দেখেছি যে আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু যানবাহনের চালক তারা তাদের ট্যাঙ্কেতে তেল নেওয়ার পাশাপাশি কেউ কেউ বড় ড্রাম, কেউ গ্যালন সহ বিভিন্ন আসবাবপত্র করে কিন্তু তারা তেল সংরক্ষণ করছে। তারা বলছেন যে তারা জানতে পেরেছেন যে তেলের সংকট রয়েছে, যে কারণে তারা অগ্রিম সংকট হতে পারে, যে কারণে তারা অগ্রিম সংগ্রহ করে রাখছেন। চালকরা বলছেন যে তারা কয়েকটি স্টেশন গিয়ে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন না। বিশেষ করে এলেঙ্গা বাস স্ট্যান্ডের যে কয়েকটি পাম্প রয়েছে সেখানে তারা চাহিদা মতো পাচ্ছেন না। এছাড়াও টাঙ্গাইল শহরের নতুন বাস স্ট্যান্ড এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় যে কয়েকটি পাম্প রয়েছে, এখানে কয়েকটি স্টেশনে যে পরিমাণ চাহিদা ছিল গতকাল এবং বৃহস্পতিবার, সেই অনুযায়ী না পেয়ে এবং কেউ কেউ কয়েক ঘন্টা তেল সরবরাহ বন্ধ রেখেছে। সব মিলিয়ে যানবাহনের চালক যারা রয়েছে তারা অনেকেই ভোগান্তি পোহাতে হয়েছে। আর আমি যেখানে আছি এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায়। আমি এখানে দেখেছি যে প্রতিটি ট্রাকে তারা 5,000 টাকার করে ডিজেল দিচ্ছেন। আর এছাড়াও মোটরসাইকেলের পেট্রোল বা অকটেনের জন্য চাহিদা মতোই পাচ্ছে। আর তবে এলেঙ্গাতে বেশি অভিযোগ রয়েছে পাম্পগুলোর বিরুদ্ধে, তারা বলছেন যে তারা পাচ্ছেন না। আর এদিকে সরকারি নির্দেশনার জন্য যে দেওয়া হয়েছে সেই বিষয়ে উপজেলা প্রশাসনের একটি সভা হয়েছে, সেখান থেকে পাম্প মালিকদের বলা হচ্ছে যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যেন তেল সরবরাহ করে। তো রওশন, এই ছিল আমার কাছে এই ফিলিং স্টেশনের সর্বশেষ তথ্য। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জ্বালানি তেলের সংকটে যানবাহন চালকদের পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন বড় চাষিরা। সেচ সুবিধা ব্যাহত হলে উৎপাদনের শঙ্কা করছেন তারা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, এই যে জ্বালানি সংকট, এতে বড় উৎপাদনে কি প্রভাব পড়তে পারে, কি বলছে কৃষি বিভাগ? হ্যাঁ রওশন, আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু নাটোরও একই অবস্থা বিরাজ করছে। বিশেষ করে এই উত্তরাঞ্চলে যে তেল সরবরাহ করা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট থেকে, সেখান থেকে কিন্তু নাটোরের যে সব পাম্প মালিকরা তারা কিন্তু তেল পাচ্ছে না, আমাদের কেমনটি জানিয়েছেন। এবং আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু পাম্পে ঘুরে দেখেছি যে সেখানে তেল নেই, না থাকার কারণে কিন্তু পাম্পগুলো বন্ধ। তবে এসব পাম্প থেকে কিন্তু এই যেহেতু নাটোর একটি কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলে কিন্তু ডিজেল সরবরাহ করা হয় এসব পাম্প থেকে। কৃষকরা সেখান থেকে নিয়ে কিন্তু তারা জমিতে সেচ প্রয়োগ করেন। কিন্তু এই যে হঠাৎ করে তেল না থাকার কারণে কিন্তু কৃষকরা বেশ বিপাকেই পড়েছেন এবং দেখতে পাচ্ছেন যে সেচ তারা কিন্তু দিতে পারছে না। অনেক সময় এই সেচ দিতে গিয়ে কিন্তু তারা বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 32,905টি ডিজেল চালিত ইঞ্জিন রয়েছে। এসব দিয়ে কিন্তু তারা যে বড় জমিতে কিন্তু সেটি সেচ দিয়ে থাকেন। বড়োর পাশাপাশি অন্যান্য যে ফসল রয়েছে যেমন ভুট্টা, সরিষা, গম সহ অন্যান্য ফসলও কিন্তু এই সময় বেশ সেচের প্রয়োজন হয়। কিন্তু হঠাৎ করে এই তেল না থাকার কারণে কিন্তু যারা কৃষকরা রয়েছেন তারা বেশ বিপাকেই পড়েছেন। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে যদি এই মুহূর্তে যদি সেচ দেওয়া না হয় তাহলে কিন্তু বড় সহ অন্যান্য যে ফসল রয়েছে সেসব ফসলে কিন্তু বেশ ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের। সে সাথে কিন্তু যে উৎপাদনের একটি বিষয় থাকে সেটি কিন্তু ব্যাহত হবে। এবছর নাটোরে কিন্তু 55,901 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই বোরো আবাদে কিন্তু বেশিরভাগই চলনবিল অঞ্চলে প্রায় 20,000 ডিজেল চালিত মেশিন রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু বোরো জমিতে সেচ দেওয়া হয়। এবং এই সময়ে কিন্তু সেচ যদি কৃষকরা দিতে না পারে
তাহলে আগামী দিনে কিন্তু যে উৎপাদনের যে একটি প্রভাব সেটি কিন্তু পড়বে। আমাদেরকে কৃষক এবং কৃষি বিভাগ এমনটি জানিয়েছেন এবং দ্রুত যদি এই সংকট না কাটে তাহলে দিন দিন কিন্তু এর যে সংকট আরও সেটি ঘনীভূত হবে এবং এর সার্বিক যে উৎপাদন প্রক্রিয়া সেটি কিন্তু গিয়ে বেশ বিপাকে পড়তে হবে কৃষকদের। তবে কৃষি বিভাগ যেটি বলছে যে কিভাবে এই তেল সরবরাহ ঠিক রাখা যায় সে বিষয়ে তারা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে হয়তো সেদিকে তারা সমাধানের একটি চেষ্টা করবেন এবং কৃষকরা বলছে যে যেন এই সমাধানটা তারা দ্রুত পান। রওশন, এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ খবর। জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন নাটোরের চাষিরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এখন জনপদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। ঈদকে সামনে রেখে রাজশাহীতে পুরনো বাস মেরামত করে নতুন সাজে সাজানো হচ্ছে। কোথাও পুরনো ইঞ্জিনের ওপর নতুন বডি বসানোর কাজ চলছে। ঈদে বাড়তি যাত্রী বহন করার লক্ষ্যে ওয়ার্কশপগুলোতে চলছে এইসব কার্যক্রম। রাহিনুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মারুফ হাসান। ঈদ উদযাপনে শহর ছেড়ে অনেকে গ্রামে ফেরেন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তাদের সেই যাত্রাকে স্বস্তিদায়ক করতে ব্যস্ত সময় পার করছে পরিবহন শ্রমিক ও মালিকরা। নগরীর বিভিন্ন গ্যারেজে চলছে গাড়ি মেরামত ও রং করার কাজ। ব্রেক, টায়ার, লাইট সবকিছু যাচাই করা হচ্ছে যাতে মাঝপথে কোনো ঝুঁকি না থাকে, গাড়ি নষ্ট না হয়, রাস্তায় পড়ে না থাকতে হয়। এই জন্য আমরা গাড়িগুলো সাজিয়ে নিতেছি যেন কোনো সমস্যা না হয় ঈদের আগে। ঈদের আগে রং মং একটু খারাপ ছিল, এর লেগে সামনে ঈদ, ওই কারণে আপনার গাড়ি ধরেন একটু পরিষ্কার করা নিচ্ছি। বাসগুলো যাত্রী বান্ধব ও ত্রুটিমুক্ত করতে মালিকের চাহিদা অনুযায়ী সময় মতো বাসগুলো মেরামত শেষ করতে রাজশাহীতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন ওয়ার্কশপের কারিগর ও রং মিস্ত্রিরা। প্রচণ্ড প্রেশার পড়েছে। রোজা আসলে, রোজার ঈদের আগে, কুরবানি ঈদের আগে আমাদের একটা প্রেশার হয় কাজের। ঈদের আগে ও পরে নিরবিচ্ছিন্ন সার্ভিস ও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন বলেও জানান পরিবহন সংশ্লিষ্টরা। গাড়ি যেন কোনো অবস্থাতে রাস্তায় ব্রেকেট না হয় এবং যারা যাবে সচ্ছলভাবে ইনশাল্লাহ চলার চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে আমাদের বিশেষ পয়েন্টে আমরা লোক রেখে যানজট সৃষ্টি না হয় সেই ক্ষেত্রেও আমরা কাজ করব। ঈদ উপলক্ষে আমাদের গাড়িগুলো সব সুন্দরভাবে মেরামত করা হবে এবং যদিও কোনো গাড়ি কোনো সমস্যা থাকে মেরামত করে তারপরে ঈদের লাইনে আমাদের রাজশাহী রুটে চালানো হবে। অতিরিক্ত যাত্রী হলে আপনার এক্সট্রা একটা শিডিউল ধরা যায়, সেটা কোম্পানির কর্তৃপক্ষ ওটা সিদ্ধান্ত নেবে। এদিকে সড়ক যানজট মুক্ত রাখতে তৎপর রয়েছে রাজশাহী ট্রাফিক বিভাগ। রয়েছে বিশেষ নজরদারি ও তল্লাশির ব্যবস্থা। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। নিরাপদের সাথে গাড়িগুলো চলে, ফিটনেস যদি না থাকে তাহলে সেই সকল গাড়িগুলোকে আমরা কোনোভাবেই আমরা চাই না তারা রাস্তায় চলুক। যদি এই ধরনের গাড়ি ফিটনেসবিহীন কোনো গাড়ি চলে তাহলে কিন্তু অবশ্যই আমরা সেই গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিয়ে থাকি। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষদের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজশাহীর বাসগুলো। মেরামত কার্যক্রম এবং যাত্রীদের নিরাপদে পৌঁছানোই এখন পরিবহন সংশ্লিষ্টদের বড় চ্যালেঞ্জ। মারুফ হাসান, এখন রাজশাহী। শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ১,৮৪২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বাইপাস সড়ক। তবে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে এই সড়কের কাজ, ফলে বাড়ছে সময় এবং একই সঙ্গে ব্যয়। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। ২০২২ সালের মে মাসে কাজ শুরু হয়ে 10 মিটার প্রস্থ আর ৪৪ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের কাজ ২০২৫ সালে জুনে শেষ হওয়ার কথা। ভূমি অধিগ্রহণে ৬৮ কোটি টাকা সহ মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১,৮৪২ কোটি টাকা। ২৪ কিলোমিটার সড়কের শেরপুর অংশে ৩৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানায় শেরপুর অংশে ১৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। অধিগ্রহণ জটিলতায় আটকে আছে বাকি ৬ কিলোমিটার। এর নির্মাণ শেষ হলে কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
ভারী ও মাঝারি শিল্প কারখানা গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে জেলাবাসী। এই রাস্তাটা হইলে আমাদের অনেক উপকার হতো। এই রাস্তাটা হলে শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যেই অনেক সময় বাঁচত ব্যবসায়ীদের জন্য। এই রাস্তাটি কিন্তু মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। শেরপুর থেকে প্রায় ময়মনসিংহ 20 কিলোমিটার রাস্তা কমে যাচ্ছে। জমি অধিগ্রহণ জটিলতায় কাজ আটকে থাকায় প্রকল্পের ব্যয় বাড়ছে, পাশাপাশি শ্রমিক এবং যন্ত্রপাতির খরচও বাড়ছে বলে জানান এই প্রকল্প কর্মকর্তা। 5 কিলো 800 মিটার এখন পর্যন্ত 2 বছর অতিবাহিত হয়েছে, আমরা বুঝিয়ে পাই নাই। বুঝে না পাইয়া আমরা এখন লোকজন নিয়ে বসে আছি, আমাদের কোনো কাজ নাই। গুরুত্ব বিবেচনায় জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করা উচিত বলে মনে করেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই মুহূর্তে এখন আমাদের যদি দ্রুততার সাথে আমরা এই জমি না পাই, তাহলে এই কাজ যথাসময়ে শেষ হওয়া নিয়ে আমাদের শঙ্কা দেখা দিয়েছে। জেলা পরিষদের স্থাপনা ভাঙতে চিঠি দেওয়া হয়েছে। আশা করা যায় অধিগ্রহণ ও যাবতীয় সমস্যা কাটিয়ে জমি দ্রুত সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। অধিগ্রহণের বিষয়টা স্বাভাবিকভাবে প্রসেসটা একটু লম্বা হয়। আমরা চেষ্টা করছি যত প্রসেসগুলো খুব দ্রুত শেষ করার জন্য। এর বাইরে অধিগ্রহণের কয়েকটা জায়গা আছে, সেখানে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি অধিগ্রহণের কাজটা শেষ করার জন্য, তাহলে রাস্তাটা তাড়াতাড়ি শেষ হবে। সড়কটির কাজ শেষ হলে বদলাবে যোগাযোগ ব্যবস্থা, কমবে যানজট, সময় ও খরচ, বাড়বে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা। জমি অধিগ্রহণ জটিলতা কবে কাটবে এই প্রশ্ন স্থানীয়দের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে একাধিক ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন বিদেশ যাত্রীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অ্যাভিয়েশন খাত। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, সকাল থেকে এখন পর্যন্ত কয়টি ফ্লাইট বাতিল হয়েছে, আর এই যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, এতে এভিয়েশন খাতে কি পরিমাণ ক্ষতির হবে বলে কর্তৃপক্ষ ধারণা করছেন? রওশন, আজ সকাল থেকে এখন পর্যন্ত 11টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে আগমনী ফ্লাইট ছিল 5টি এবং বহির্গমন, যেগুলো চট্টগ্রাম শাহবানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে, যেসব রুটে চলাচল করতে আগে ফ্লাইট, সেই রুটগুলোতে আরও 6টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কিন্তু গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই কিন্তু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে সৌদি আরব ও ওমানের ফ্লাইট চালু হলেও এখনও বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, শারজা, দুবাইয়ের ফ্লাইট এবং কাতারের দোহা রুটের ফ্লাইট। এবং চট্টগ্রাম শাহবানত বিমানবন্দর থেকে মূলত আসলে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের মধ্যে মধ্যপ্রাচ্যে ফ্লাইট যায়, এর বাইরে কিন্তু আর কোনো রুটে বিমান চলে না। তাই যেহেতু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের সংখ্যাই বেশি, তাই বিমানবন্দরের যে আন্তর্জাতিক অপারেশন ফ্লাইটের কার্যক্রম সেটি অনেকটাই সীমিত হয়ে পড়েছে এবং প্রতিদিন গড়ে যেখানে 19 থেকে 20টি বা আরও বেশি ফ্লাইট চলাচল করত, বর্তমানে সেটি 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে। দৈনিক 4 থেকে 5টি বেশি ফ্লাইট যাচ্ছে না এবং শুধুমাত্র সৌদি আরব এবং ওমানের ফ্লাইট যাচ্ছে। এবং প্রতিদিনই প্রায় দৈনিক ক্ষতির পরিমাণ শুধু বিমানবন্দর কর্তৃপক্ষই বলছেন যাতে তাদের কোটি টাকার উপরে। এক্ষেত্রে নেভিগেশন চার্জ এবং ফ্লাইটের যে ল্যান্ডিং চার্জ এবং বিমানবন্দর টার্মিনাল চার্জ সহ বিভিন্ন খাতে যে চার্জগুলো আছে সেগুলো সেই খাত থেকে তারা একটি বড় অঙ্কের অর্থ বা রাজস্ব পেয়ে থাকেন। এর বাইরে কিন্তু রফতানি খাতটা অনেকটা স্থবির হয়ে পড়েছে। আকাশপথে কিন্তু বিপুল পরিমাণ সবজি যেত, সংযুক্ত আরব আমিরাত ছিল একটি বড় বাজার, সেখানে কিন্তু কোনো এখন সবজি যেতে পারছে না, শুধু সৌদি আরবে যাচ্ছে। সব কিছু মিলে কিন্তু ক্ষতির পরিমাণ বেশ ব্যাপক এবং দীর্ঘমেয়াদী যদি এটা চলতে থাকে তাহলে সব খাতে কিন্তু এটার একটি বিরূপ প্রভাব পড়বে এবং দেশের অর্থনীতিতে একটি মারাত্মক প্রভাব পড়বে এবং রেমিটেন্সও কমে এসেছে। তো এই ছিল রওশন আমার কাছে এখনকার মতো সবশেষ। ফ্লাইট বাতিলের সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন হাজিরা শিউলি। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরই। আবারও স্বাগত এখন জনপদে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি এবং সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা।
সকাল 10:30টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা। মানববন্ধনে তারা অভিযোগ করেন হত্যাকাণ্ডের তদন্ত গাফিলতি করছে প্রশাসন। এ সময় এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং মামলার সকল অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া হত্যায় জড়িতদের সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতেও দাবি জানান তারা। সুন্দরবন সহ উপকূলে বেড়েছে হরিণ শিকারীদের দৌরাত্ম্য। সম্প্রতি বেশ বেপরোয়া হয়ে উঠছে এসব চক্র। বরগুনার পাথরঘাটায় কয়েকটি চক্র হরিণ শিকার করে মাংস এবং চামড়া বিক্রি সহ বিদেশে পাচার করছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বরগুনার বাহন টকি এলাকা থেকে যুক্ত হয়েছেন সুজন আকন। সুজন, হরিণ শিকার রোধে কোস্টগার্ড এবং বন বিভাগ কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রওশন, আমি রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং আমার পেছনে যে চরটি দেখতে পাচ্ছেন এটি মূলত মাঝের চর নামে পরিচিত এবং এই চরে কিন্তু তৎকালীন সংসদ সদস্য গোলাম সবুর টুলু কিন্তু 2011 সালে 10টি হরিণ কিন্তু এখানে অবমুক্ত করে। কিন্তু এর পরবর্তীতে 2-3 বছরের মধ্যেই কিন্তু সেই 10টি থেকে প্রায় 20 থেকে 25টি হরিণ বাড়লেও কিন্তু এখানে যারা জেলেরা রয়েছে এই চরের আশপাশে যারা মাছ শিকার করেন তারা বলেছেন যে এখন কিন্তু 3 থেকে 4 বছর থেকে তারা এই চরটিতে কোনো ধরনের হরিণ তারা দেখতে পাচ্ছে না। অর্থাৎ এতে বোঝাই যায় যে এই যে হরিণ শিকারীদের যে তৎপরতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা গত 3-4 দিন আগে অর্থাৎ গত মঙ্গলবারেও কিন্তু দেখতে পেয়েছি যে কোস্টগার্ডের যে অভিযানে 2টি মৃত হরিণ অর্থাৎ জবাই করা 2টি হরিণ সহ এক শিকারীকে আটক করেছে এই কোস্টগার্ডের সদস্যরা এবং এই 2টি হরিণের ওজন প্রায় 4 মণ অর্থাৎ 160 কেজি ওজন। আমরা বেশ কয়েক বছর ধরেই দেখতে পেয়েছি যে প্রত্যেক বছরই 7 থেকে 8 দফা যে বিভিন্ন সময় হরিণের মাংস এবং চামড়া এগুলো কিন্তু জব্দ করতে আমরা দেখতে পেয়েছি এবং এখানে যারা স্থানীয় এবং জেলেরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জানতে পেরেছি যে মূলত সুন্দরবনের যেসব হরিণ শিকারী হরিণগুলো শিকার করে সেটিও মূলত কিন্তু সেই চক্রগুলো এই বরগুনার পাথরঘাটা অঞ্চলের এবং এই অঞ্চলে প্রায় 10 থেকে 12টি সিন্ডিকেট রয়েছে যারা একটি ব্ল্যাক মার্কেট রয়েছে যেগুলো দেশে এবং দেশের বাইরে এই হরিণের মাংসের চাহিদা তারা পূরণ করে থাকেন এবং এই রুট হিসেবে তারা ব্যবহার করছেন এই যে সমুদ্রের যে মাছ ধরার ট্রলার। তারা এখানে অনেকেই এই তথ্য দিয়েছেন যে জেলেরা বলেছেন যে এই মূলত মাছ ধরার ট্রলারে এই হরিণের মাংসগুলো এবং চামড়া সহ থেকে শুরু করে মাথা এবং শিং এগুলো কিন্তু ভারত সহ অন্যান্য দেশেও কিন্তু পাচার করছে এবং এই অঞ্চলেও কিন্তু অনেক জায়গায় কিন্তু এই মাংসের অনেকটাই ব্ল্যাক মার্কেটের একটি চাহিদা রয়েছে এবং এই বন বিভাগের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে তাদের তৎপরতা তাদের যে এই হরিণ শিকারের যে তৎপরতা সেটিও কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং তারাও বলেছেন যে সরকারিভাবে কিন্তু একটি এই যে সমুদ্রে সুন্দরবন সহ অন্যান্য এলাকায় যে বন্যপ্রাণী যে শিকারের যে পুরস্কার একটি অধ্যাদেশ সেটিও কিন্তু জারি করা হয়েছে এবং সেটি কিন্তু সুন্দরবনের মধ্যে যেসব বন্যপ্রাণী যারা শিকার করে তাদের তথ্য দিতে পারলে 20,000 টাকা এবং এই বনের বাইরে যারা শিকার করে তাদের তথ্য দিতে পারলে 10,000 টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনার বাইনচটকি থেকে যুক্ত ছিলেন সুজন আকন। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরে। আরো একবার স্বাগত এখন জনপদে। নওগাঁয় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন বাগানীরা। কৃষি বিভাগ বলছে সারা বছর আম উৎপাদন করে লাভবান হতে পারবে এমন উন্নত জাতের আমের চারাই সরবরাহ করা হচ্ছে চাষিদের। আব্বাস আলীর তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। নওগাঁর পোরশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান আলম 220 বিঘা জমিতে আম্রপালি, গৌরমতি ও বাড়ি 4 সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তুলেছেন। এর মধ্যে নিজের জমি 15 বিঘা হলেও বাকি জমি ইজারা নিয়েছেন। গত বছর বাজার দর কম থাকায় লাভের পরিমাণ ছিল কম, তবে এবার মুকুল ভালো হওয়ায় লাভের আশা করছেন তিনি। অন্যান্য বছর দেখা যায় যে মুকুল আপনার কোনো সাইটে ভালো তো কোনো সাইটে খারাপ, কিন্তু এবার আমরা সাপাহার বলেন পোরশা বলেন আমাদের সব জায়গায় একই রকম মুকুল লক্ষ্য করতেছি।
সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় প্রতি বছর আম্রপালি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর ও বাড়ি 4 সহ প্রায় 16 জাতের আমের উৎপাদন হয়। জেলার মোট আম উৎপাদনের 70% হয় এই 4 উপজেলায়। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমের মুকুল এসেছে ভালো। এরই মধ্যে রোগবালাই নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে সহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতি বিঘা জমিতে সার, কীটনাশকের খরচ মিলিয়ে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচ পড়ে, যা থেকে লক্ষাধিক টাকা আয় সম্ভব বলে জানান বাগানীরা। আমের মৌসুমে আম সংরক্ষণের ব্যবস্থা সহ হিমাগার স্থাপনের দাবি তাদের। মুকুল ধারাবাহিকভাবে যেভাবে আসার দরকার সেভাবেই আসতেছে। এবারে দেখতেছি কিছু কিছু গাছের গুটি সরষা দানা আসে গেছে আর আবার মুকুল আসতেছে। এবারে আশা করি যে ডেরা হবে এবং বাজারটা ভালো পাবো আমরা গতবার চেতে। হিমাগার বা কোল্ড স্টোরেজ যেগুলো আছে ওগুলো যদি আমাদের এলাকায় নাই, যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। এদিকে কৃষি বিভাগ বলছে, সারা বছর আম উৎপাদন করে লাভবান হতে পারবে এমন উন্নত জাতের আমের চারা সরবরাহ করা হচ্ছে চাষিদের। থ্রিপস এবং পচনের জন্য আমরা কীটনাশক তার সাথে ছত্রাকনাশক আমরা স্প্রে করার আমরা পরামর্শ দিই। আম চাষটাকে এমনভাবে তাদের কাছে জাতগুলো নিয়ে যাচ্ছি যাতে মোটামুটি তারা আম জুন থেকে শুরু করে মে থেকে শুরু করে একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত আম পেয়ে থাকে। কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় 30,310 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা থেকে প্রায় 425 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। এখন নওগাঁ। এই ছিল এখন জনপথের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।